অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ২৭। বিপদের সময় দীর্ঘায়িত হয়। সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তুর বারান্দাতেই আমজাদ সাহেব গড় গড় করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারাদিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো, ২ বার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুয়ে দেয়া হলো। তখন রাত ৩:৩০টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠল, চোখের মনি হলদাপ লালচে হয়ে উঠল। প্রেশারের ওষুধ খাওয়ানোর পরও রাতের বেকায়দার সময়ে কোনো রকমে উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামাচ্ছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করল ব্লাড প্রেশার ১৮০/২০ পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরও তা ডাউন করছিল না। সকাল ৬টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠছিল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন, চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠল। অন্তু অনিয়ন্ত্রিতভাবে ডুকরে উঠে। তখন খানিক বাঁধে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধ হয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের, কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাওয়ার সময় শুধু এইটুকু বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে, গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রইল বেডের ওপর। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিককে জিজ্ঞাসা করে, ওরা কি বলেছে, কি বোঝাতে চাইছে? আব্বুর ব্রেইন স্ট্রোক হয়েছে, কি বলতে চাচ্ছে রে ওরা? অন্তিক জবাব দেয় না, চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরিয়ে কাঁপছে অন্তুর দেহ। চোখ দুটো অশান্ত, চঞ্চল, কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রণে যাওয়ার ফলে। আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডেই রাখা হলো। ডাক্তাররা কি বুঝেছেন বলছেন না কিছুই, বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের ওপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। ৮ ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে। কাছের দরজা যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙে যেতে পারে আর কিছুক্ষণ এমনভাবে চললে। হামজা আবারও কর্কশ্বরে ডেকে উঠল, জয়, এই শুয়োরের বাচ্চা, উঠবি তুই? উঠ হারামজাদা। মাথার ব্যথায় মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে বলল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে, দ্রুত বের হ। জয় ভুরু কুচকে হাই তুলে বলল, শালের বাপের আবার কি হইল দুম করে? ডায়রিয়া নাকি কলেরা? দুম করে হয়নি, তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিভবে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় আমার রেপুটেশনের উপর এসে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মারছে, সের জন্য অসুস্থ হইতে পারে। আর আমি ওইখানে যায় কি করব? ওই শালির মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি, আশেপাশেই থাকবি ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস তার মাসুল হিসেবে, অথবা তোর বিয়ে করা বইয়ের খাতিরে। যা। জয় বিরক্ত হয়ে ঝাড়ি মারল। আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে, ধনের অসুখ হয়েছে এক ধাপ দিয়া। হামজা নরম হলো, যা, মাঝে মধ্যে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্য। ফিরে এসে ঘুম দিবি।
ভাই, আমি না তোমারে বুঝি না, মাঝে মধ্যে মন চায় মাথার খুলি উড়াইয়া দেই। জয় দাঁত খিচে ওঠে। আমিও বুঝি না আমাকে, তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পরে আসবো, পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তার দেখতে যেতে হবে। তুই যা এখন, আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা। আবার কি বিছানায় শুয়ে পড়লে বিছানাটায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানা সামায়। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না, তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে একেবারে ধৈর্যের টান লাগলে এক আছাড়ে তোর রুহুটা বের করে নিতে হাত কাঁপবে না আমার, জানিস তুই। তুই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছুই করি নাই বাল, ভালো মানুষ বলে যে পারে দোষ দিয়ে যায়। তোমার তো খালি অভিযোগ আমার ওপর, যাই করি সহ্য হয় না। জিপাটা টেনে ছিঁড়ে ফেলি, এগিয়ে এদিকে আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিব্বা ছেঁড়ার ইচ্ছা তোমার হয়েছে, আমি কেন নাগায় আসবো, তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ও দয়াল, জাননি বা নাও দম কেন বাইর হইয়া যায়। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের এক পাশ পুরোপুরি অবশ পাওয়া গেল। ওনাকে বাজা কলা করে ধরে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইল ওভাবেই, অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তুর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তু থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তার চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। এ দৃশ্য দেখতে নেই। অন্তু পারছে না যে মানুষটার ভরাট কণ্ঠস্বর, ওই স্পষ্ট ভাষায় বলা দামি কথা আর ধমক শুনে অভ্যস্ত অন্তু, সে মানুষের অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাধা মানতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না, যে তাকে এই পরিস্থিতির সামনে এ অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য অন্তু কাঁদবে না। রাবে ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্পষ্ট কণ্ঠে এক পেশে ধরনের স্বরে শোনা যায়, আমি তুমি ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে, আমায় বাঁধিয়ে রেখো না তুমি, মাফ করে দিও আমায়। অন্তুকে দেখে রেখো। আরও অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধ হয়। রাবে ওনার হাতের উপর কপাল ঠেকিয়ে হাউ মাউ করে কেঁদে উঠলেন। অন্তু বসে আব্বুর শিওরে। তুমি কিসের ক্ষমা চাইছ? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু। আচ্ছা, কি ভেবে এসব বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার, এখনো রিপোর্টই আসেনি, চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সেই দেবতা তুল্য মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে? এই কদিনই সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল, আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্ত লাল হয়ে ওঠে, অশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধ হয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে পারল না, উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারল না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেওয়ার শিকার, তবে মুখ ফুটে বাবার কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল, কত কথা বলল, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ।
অভিমান, অভিযোগ, আড়ষ্ঠতা ও বহুদিনের বাক্যহীনতা জমে জমে যে শক্ত দেয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না। অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদল অন্তু। আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এটা বোঝাচ্ছ? তুমি পাষণ্ড জানতাম, তবে এত পাষণ্ড আব্বু তুমি? আব্বু আমি কি করে কি করব একা? আব্বু আব্বু আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না, আমি জানি কিচ্ছু হবে না তোমার। এসব মিছিমিছি ভয় অন্তু পায় না, বুঝলে? থামে অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না। আমি যেতেই দেব না তোমাকে। মগের মুল্লুক নাকি তুমি বললে আর চলে গেলে? আমায় কি মনে করো তোমরা? যেতে দেব না আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো আমায়ও নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিচে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই, তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না, সব বাবারা এমন হয় না, শুধু তুমিই এমন নিষ্ঠুর, পাষণ্ড, মায়াহীন, কঠিন স্বার্থপর বাপ। বলো আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাছে কেন? তুমি কি বলেছ? চলে যাচ্ছ তাই বলেছ? কথা বলো, কথা বলো। টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়। এক একটা করে অভিযোগী প্রশ্ন করে, শোনো আব্বু, আমার একটা কথা রাখো। রাখবে আব্বু, রাখবে? আমি চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগে না আমার, বুঝেছ? আমি তোমার সাথে যাব, তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই, তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের রজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কা ধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও। আমাকে নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাকে লাগবে আব্বু, বুঝতে পেরেছ তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না, কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাওয়ার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না, তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে উঠল। ইস রে, কিছুই কি বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেওয়া যায় কি না। ওহ, আমি একা রাস্তা পারও হতে পারি না, আমায় রাস্তা পার হওয়াও শেখাতে হবে, নয়তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনো আব্বু, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই না আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার। আম্মুর কথা কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে? সে জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে। দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজন। কে বলবে? এই ব্যবস্থা আগে করো তুমি। আমায় কে ডেকে ধমকে বলবে মশারিটা টাঙিয়ে দে তো অন্তু, আজ মশা খুব বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা, তোমাকে ছাড়া একটা দিনও কাটাতে পারবো না। দেখলে তো কাল তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে।
আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে, নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আপু বুঝলে, আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলল অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না? আব্বু তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো, আমি সইতে পারছি না। কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু। এইখানে কেমন যে লাগছে, তুমি বুঝলে ঠিক কথা বলতে। তুমি টেরই পাচ্ছ না। তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশেপাশের লোকজন থমকে যায়। কারো কারো চোখে ছলছলে পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি শুরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন আব্বু? কিছু হয়নি তো। আচ্ছা আমি আর কাঁদছি না, তুমিও কেঁদো না কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওভাবে আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু। অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাক্তারকে ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে, পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখেন চোখ বুলিয়ে। হ্যামোরেজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনীগাত্র বিদীর্ণ হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তার জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাওয়ার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েন্সে। ডাক্তার রিপোর্ট দেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের ওপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান দিয়েও বেরোবে বোধ হয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তাররা। যেদিক দিয়ে সম্ভব এখন গড়গড়িয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের ওপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওভাবেই নিভে গেছে অন্তুটা। এক দৃষ্টিতে চেয়ে আছে অন্তু ওই তো দূরে পড়ে থাকা লম্বাটে দেহবয়বের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটা। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। ওভাবে আঝারি করে কাদার কিছু তো নেই। বাপ কি আর মানুষের মরে না? জাভেদ আমির মরেননি। জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দু চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীন চেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আধ খাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল।